হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে গত ভিডিওতে যে পণ্ডিত আনন্দরাম বড়ুয়া সম্পর্কে চ্যাপ্টারটি পড়িয়েছিলাম, বুঝিয়ে দিয়েছিলাম, ওই চ্যাপ্টারটি আমরা দ্বিতীয় পর্ব আজকে স্টার্ট করব। তো চ্যাপ্টারটি স্টার্ট করার আগে আমাদের এই ভিডিওটি তোমরা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমার সমস্ত ভিডিওগুলো তোমরা পেতে পারো। তো আমরা গতদিন চ্যাপ্টারটি পুরোপুরি শেষ করিনি, আমি বলেছিলাম যে দ্বিতীয় পর্বতে স্টার্ট করবো। তো চলো আমরা দ্বিতীয় পর্ব স্টার্ট করি। এবং এখনও বলছি, আগের ভিডিওতে আমি বলেছি যে তোমরা বইটি সামনে রাখবে, যাতে আমার সঙ্গে তোমরা লাইন বাই লাইন মিলিয়ে বুঝতে পারো। তো চলো। তো তিনি কী করেছিলেন? লন্ডনে গিয়ে তিনি ব্যারিস্টার লাভ করে খুব ভালো একটা রেজাল্ট হিসাবে তিনি পাস করেছিলেন। স্বদেশে ফিরে এসে তিনি সর্বপ্রথম শিবসাগর জেলায় সহকারী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। স্বদেশ স্বদেশ বোঝানো হয়েছে নিজের দেশে, স্বদেশ বলতে নিজের দেশকে বোঝানো হয়েছে। তো তিনি নিজের দেশে এসে সর্বপ্রথম শিবসাগর জেলার মধ্যে তিনি একজন ম্যাজিস্ট্রেট হিসাবে তিনি যোগদান করেছেন, অর্থাৎ তিনি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন তিনি নিজের দেশে এসে। তারপর তিনি ময়মনসিংহ জেলায় সহকারী ম্যাজিস্ট্রেট ও কালেক্টর হিসেবে তিনি নিযুক্ত লাভ করেন। এবং তিনি ময়মনসিংহ একটা জেলা ছিল, জায়গার নাম ছিল, সেটাতে তিনি এসে ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর হিসেবে তিনি নিযুক্ত হন, তিনি আরম্ভ করেছিলেন। এইভাবে বিভিন্ন জেলায় উচ্চপদস্থ মানে কি বোঝানো হয়েছে? যে একদম উপরে যে স্থানটি রয়েছে সেটাকে বোঝানো হয়েছে। এবং তিনি উচ্চপদস্থ কর্মচারী হিসেবে কার্যনির্বাহ করে এবং 1884 সালে নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হন। এবং তিনি উচ্চপদস্থ, অর্থাৎ তিনি একদম উপরের কাজটি করতেন। উপরের বলতে আমাদের চালের উপরে, এটা না। তিনি একজন ভালো একজন ব্যক্তি ছিলেন, এই জন্য তাদের উপরে সবচেয়ে উপরের স্তর নিচে দেওয়া হতো। এবং পরে তিনি ম্যাজিস্ট্রেট হিসাবে 1884 খ্রিস্টাব্দে 1884 খ্রিস্টাব্দে তিনি ছিলেন নোয়াখালী জেলার মধ্যে ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি যুক্ত ছিলেন। নোয়াখালীতে থাকার সময় তিনি বঙ্গদেশ মানে বাংলাদেশে বোঝানো হয়েছে, অর্থাৎ বাংলাদেশ। নোয়াখালীতে থাকার সময় তিনি বঙ্গদেশে উন্নয়নমূলক কাজ করার সঙ্গে সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ শুরু করেন। উন্নয়ন বলতে কি বোঝানো হয়েছে? যে আমাদের কাজটি কীভাবে আরও উন্নত করা যায়। তো তিনি বঙ্গদেশে এসে কিভাবে একটি গুরুত্বপূর্ণ কাজ, কিভাবে একটা কাজকে উন্নত করা যায়, এই বিষয়ে তিনি কিছু চিন্তাধারা করলেন এবং কাজটা শুরু করেন। অসমের মতো বঙ্গদেশেও অঞ্চলভেদে ভাষার ভিন্নতা ছিল। এবং অসমের মধ্যে আমরা জানি যে আমাদের অসমের মধ্যে অনেক ধরনের ভাষা থাকে। এই ভিন্নতা দূর করার জন্য বঙ্গদেশের ভাষাবিদগণ মান্য ভাষাতে একটি অভিধানের প্রয়োজনীয়তা অনুভব করে। এবং তিনি চেয়েছিলেন যে আনন্দরাম বড়ুয়া যে এই বঙ্গদেশের মধ্যে তিনি বিভিন্ন ভাষা না রেখে শুধু একটি বাংলা বঙ্গভাষাকে তিনি স্বীকৃত করতে চান। তিনি এই গুরুত্বপূর্ণ কাজটি হাতে নিয়েছিলেন কিন্তু সম্পূর্ণ করতে পারেননি। এবং তিনি এই কাজটি হাতে নিয়েছিলেন আনন্দরাম বড়ুয়া, কিন্তু তিনি শেষ পর্যন্ত এই কাজটি তিনি সম্পূর্ণ করতে পারেননি, শেষ করতে পারেননি। তার অগাধ পাণ্ডিত্য, আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্য নোয়াখালী জনগণকে মুগ্ধ করেছিল। এবং তিনি এই যে কাজগুলো করার জন্য, তিনি ভালোগুলো কাজ, কারণ আমরা জানি তিনি অত্যন্ত মহান ব্যক্তি ছিলেন, তো এটা বুঝে নোয়াখালী জেলার জনগণ যারা মুগ্ধ করে দিয়েছে, অর্থাৎ আমরা খাসা ভাষা কী বলি? যে একদম পাগল করা, মানুষদেরকে পাগল বানানো। নোয়াখালীতে তার নামের স্কুল, বাজার স্থাপন, পুকুর খনন ইত্যাদি কার্যই তার জনপ্রিয়তার প্রমাণ। অর্থাৎ এই নোয়াখালীর মধ্যে যতটুকুই স্কুল, পরিবারের মধ্যে বড় বড় যেগুলো জিনিস, এগুলোর মধ্যে কিন্তু ওই আনন্দরাম বড়ুয়া নামে তারই প্রমাণ দেওয়া হয়েছে। সে অসমের আনন্দরাম বড়ুয়া স্ত্রী শিক্ষা প্রসারের জন্য নোয়াখালীতে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেছে। এবং আমাদের স্কুলে অনেকটা স্কুল থাকে, যে কোনো স্কুলে শুধু মেয়েরাই পড়তে পারবে, কোনো স্কুলে শুধু ছেলেরাই পড়তে পারবে। এবং তিনি আনন্দরাম বড়ুয়া শুধু মেয়েদের জন্য একটি তিনি স্কুল স্থাপন করে দিয়েছিলেন। ঠিক আছে? তো যদি প্রশ্ন আসে যে আনন্দরাম বড়ুয়া কোন জায়গাতে একটি তিনি বালিকা বিদ্যালয় তিনি স্থাপন করে দিয়েছিলেন? নোয়াখালীতে। সংস্কৃত ভাষার অমৃত মন্ত্রই ছিল তার জীবনের একক ব্রত। এবং তিনি সব থেকে তিনি তার অত্যন্ত প্রিয় ভাষা ছিল তার সংস্কৃত ভাষা, তিনি অত্যন্ত ভালোবাসতেন। তিনি সমগ্র বিশ্বে ভারতীয় ভাষা সাহিত্য সংস্কৃতির সৌরভ ও গৌরব বিতরণ করতে চেয়েছিলেন। সৌরভ ও গৌরব, ভালো এবং মন্দ, তিনি ভারতের মধ্যে তিনি চেয়েছিলেন যে কিভাবে একটি ভালো সংস্কৃত, আমাদের কি বলি যে পরব আসে, ঈদ আসে, পূজা আসে, তো এইগুলা কিভাবে ভালো করে উন্নয়ন করা যায়, এই বিষয়ে তিনি
অর্থাৎ তিনি কথাবার্তা শুরু করলেন। এই উদ্দেশ্যে তিনি প্রাচীন ভাষা সাহিত্যর পুনরাবৃত্তির চেষ্টা করেন। তিনি আগে থেকেই বা এই সম্পর্কে তিনি চেষ্টা করে আসছেন, কিন্তু তার এই চেষ্টার ফলস্বরূপে সৃষ্টি হয়েছিল বহু ব্যবহারোপযোগী ইংরাজি সংস্কৃত অভিধান, উচ্চ সংস্কৃত ব্যাকরণ, সংস্কৃত শিক্ষার্থীর সহচর, সরস্বতী বন্ডাকরণ এর মতো কালজয়ী অমর রচনাবলী, এবং তিনি রচনাবলী আরম্ভ শুরু করলেন। এইগুলা তিনি লিখেছিলেন আনন্দরাম বড়ুয়া। তার পাণ্ডিত্য মুগ্ধ হয়ে সেই সময়ের প্রখ্যাত কবি ম্যাকলিয়াম লিখেছিলেন, এবং তিনি এই কথাটি শোনার পর, আনন্দরাম বড়ুয়া কথাটি শোনার পর আরেকজন ব্যক্তি, যিনি নাম হলো মেলকিয়াম, কি লিখেছিলেন? একটি নাম আছে যার স্পর্শে সকাল থেকে সন্ধ্যা। অর্থাৎ একটা নাম এখানের মধ্যে আছে যে যার নাম শুনলে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়। আমরা বুঝতে পারি যে কতটুকু পাওয়ার এই নামের মধ্যে। সন্ধ্যা থেকে সকাল আমি স্থির হয়ে থাকতে পারি না, যেমন সন্ধ্যা থেকে সকাল স্থির থাকে না কোনো দিন, এইভাবে বলতে চাচ্ছেন তিনি যে সন্ধ্যা থেকে কোনো দিনই সকাল থাকে না, তেমনিতে আমিও। সেটা ঝর্ণার কুলু কুলু দবনি নয়। কুলু কুলু মানে কি? ওই যে আমাদের ঝর্ণার মধ্যে জলগুলা পড়ে, কুলু কুলু শব্দ দিয়ে পড়ে যায়, এগুলো বোঝাচ্ছে। অথবা হেমন্ত ঋতুতে গাছের পাতায় বাতাসে মৃদু হিন্দুলয় ও নয়, এটি কোনো লাবণ্যময়ী যুবতী নামও নয়। অথবা মাঝরাতে অমৃত বর্ষা বুলবুলের দবনীতে নাম নয়। কি বোঝাচ্ছে? হেমন্ত ঋতুতে গাছের পাতা, অর্থাৎ আমরা জানি হেমন্ত ঋতুতে অনেক ধরনের গাছের মধ্যে ফুল জোগায়। তো বলছেন যে বাতাসের মধ্যে মৃদু হিন্দুলয় এটাও নয়, এবং কোনো লাবণ্যময় যুবতীর নামও নয়, এবং আমাদের অমৃত বাহিনী বর্ষণকারী বুলবুলের দবনীতে এটাও কোনো নাম নেই। এই নামটিতে এটাই বলছেন তিনি। এই নামটি কারও নয়, নামটি হলো কিছুদিন আগে আইসিএস পরীক্ষা উত্তীর্ণ আনন্দরাম বড়ুয়া। কি বুঝাচ্ছেন? যে এই নামটি একজনই, তিনি হলেন একমাত্রই আনন্দরাম বড়ুয়া, যিনি কিছুক্ষণ আগে তিনি আইসিএস উত্তীর্ণ পাশ করেছিলেন। অসমের গৌরব এই মনীষী 1889 সালে 19 জানুয়ারি বঙ্গদেশে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন, এবং তিনি কত সালে মৃত্যুবরণ করেছিলেন? 1889 সালের 19 জানুয়ারি। কোন জায়গায় বঙ্গদেশে? প্রশ্ন আসতে পারে পরীক্ষার মধ্যে যে আনন্দরাম বড়ুয়া কত সালে মৃত্যুবরণ করেছিলেন এবং কোন দেশের মধ্যে, কোন জায়গাতে। তো 1889 সালের 19 জানুয়ারি বঙ্গদেশের মধ্যে তার কি হয়? মৃত্যুবরণ হয়। জীবনে মূল্যায়ন যে দীর্ঘজীবের বদলে কর্মকর্তীর মাধ্যমেই হয়, এই কথা তিনি সুন্দরভাবে প্রমাণ করে গেছেন। অর্থাৎ আমাদের জীবনের মধ্যে আমাদের মূল্যবান সময়টুকু আমরা কাজে লাগাবো, আমরা যত চেষ্টা করে যাব আমাদের ততই সফল আসবে। এই কথাটি আনন্দরাম বুঝিয়েছেন যে আমরা এই কাজটি পারবো না বলে আমরা থেমে থাকতে নেই, আমরা কাজটি করব, একদিন না একদিন আমাদের সফলতা আসবে। 39 বছরে অতি সংক্ষিপ্ত জীবনকালে চিরকুমার আনন্দরাম বড়ুয়া সংস্কৃত ভাষা সাহিত্য যে অমূল্য অবদান রেখে গেছেন তা সত্যিই তুলনীয়। এবং তিনি যে এইগুলা করেছিলেন তার বয়স ছিল 39 বছর, এবং তিনি 39 বছরে তিনি এতটা জিনিস যে করে গেছেন তা কোনো তুলনাই করা যায় না। তো এই চ্যাপ্টারের মধ্যে আমরা এটা নিয়ে বোঝানো হয়েছে যে আমরা জীবনের মধ্যে যেটুকু করি না কেন, আমাদের সমস্ত জিনিস আমাদের সাহস করতে হবে, আমাদের পিছনে না গিয়ে আমাদের সামনে যেতে হবে। কারণ আমাদের কাজ সামনে দিয়ে, পিছনে না। কারণ পাস্ট আমাদের অতীতে চলেই গেছে, আমরা ফিউচার নিয়ে চিন্তা করব। তো আমার চ্যাপ্টারটি এখানে শেষ হলো, এবং আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সমস্ত চ্যাপ্টারগুলো তোমরা পেতে পারো। ধন্যবাদ।